ঘটনাটি আমার কাছে যেভাবে এসেছে আমি ঠিক সেভাবেই পড়ছি। 22 বছর বয়সে বিয়ে হয়ে শ্বশুরবাড়ি এলো রূপসা। তার স্বামীর নাম মানস। সে বাড়ির একমাত্র ছেলে, আর 3 জন বোন আছে তার। বাড়ির একমাত্র ছেলে হওয়ার কারণে খুবই আদরের হওয়ার কথা, কিন্তু ব্যাপারটা ছিল একেবারে বিপরীত। বাবা মা আর বোনেরা কেউই মানুষকে বিন্দুমাত্র ভালোবাসত না, কিন্তু পাড়া প্রতিবেশী আর আত্মীয় স্বজনরা খুব ভালোবাসত এই মুখরোচা সহজ সরল স্বভাবের ছেলেটিকে। বিয়ের পর নিজের স্বামীকে নিয়ে মনে মনে অনেক স্বপ্ন সাজিয়েছিল রূপসা, কিন্তু ওর সেই আশা স্বপ্নই থেকে গেল, বাস্তব রূপ নিল না কোনোদিন। মানুষ সবসময় দূরত্ব বজায় রেখে চলত নিজের বউয়ের থেকে। রূপসা অভিযোগ করলে বলতো বাবা মা আর বোনেরা খারাপ ভাববে, তাই ও খুব একটা ইন্টিমেট হতে পারবে না রূপসার সাথে। আস্তে আস্তে রূপসা বুঝতে পারল প্রচণ্ড ভয় পায় মানুষ ওর বাড়ির লোকদের। যতদিন যেতে লাগলো রূপসা জানতে পারল ওর শাশুড়ি আর ছোট ননদ তন্ত্র সাধনা করে। ছেলের বিয়ে হোক এটা কোনো কালেই চায়নি বাড়ির লোকেরা, কিন্তু বুকের উপর দুটো আইবুড়ো মেয়েকে বসিয়ে রাখতে দম বন্ধ হয়ে যাচ্ছিল রূপসার শ্বশুরের। একদিন উনি গঙ্গার ঘাটে এক সাধুর দেখা পান। সেই সাধু বলেন, তোর বড় মেয়ের বিয়ে হয়ে গেছে, এবার ছেলের পালা। ছেলের বিয়ে দিয়ে বাড়িতে বউ আন, দেখবি বাকি 2 মেয়ের বিয়েও হয়ে যাবে। ওনার কথা মতো বাড়িতে কাউকে না জানিয়ে পরিচিত এক ভদ্রলোকের মাধ্যমে একটি মেয়ের খোঁজ পেয়ে সেই মেয়েকে দেখতে গেলেন উনি। এক দেখাতেই পছন্দ হয়ে গেল ওনার। সব থেকে যেটা ভালো লাগলো মেয়েটির চুল। মোটা কালো একটা পেনুড়ি প্রায় হাঁটু পর্যন্ত নেমে এসেছে, আর ঠাকুর প্রতিমার মতো রূপ নেই সেই মেয়ের। খুব ভালো লেগে গেল ওই মেয়েকে। বিয়ের কথা দিয়ে গেলেন উনি। ছেলেকে একদিন ডেকে সেই কথা বললেন আর বললেন, তুই দেখে আয় একদিন, তবে আমি কিন্তু পাক্কা কথা বলেই এসেছি। ছেলে শুধুই চোখের দেখা দেখতে এলো। মেয়ের বাবারও ছেলে পছন্দ হয়ে গেল। সরকারি চাকরি, বাপের একমাত্র ছেলে, এর চেয়ে আর বেশি কি চাই। বিয়েটা হয়ে গেল। বিয়ের পর শ্বশুরবাড়ি গিয়েই রূপসা এই কথা জেনে গেল যে বিয়ের ডেট ফাইনাল হওয়ার আগে তার শাশুড়ি আর ননদরা কেউ জানতেই পারেনি যে মানুষের বিয়ে দেওয়া হচ্ছে। জানলে কখনোই দুটো বড় মেয়েকে বসিয়ে রেখে ছেলের বিয়ে হতে দিতেন না ওনারা। দুর্বল চিত্তের মানুষের উপর খুব প্রভাব ছিল ওর মায়ের। বাবা আর মাকে জমের মতো ভয় পেত মানুষ। এতদিন যে তন্ত্রমন্ত্র অন্য লোকদের উপর ব্যবহার করা হতো, সেই সব এখন মানুষের উপর করা হতে লাগলো। নানা রকমের ঝড়ি পুটি পেটে খাওয়ানো হতো মানুষকে। বেলপাতা বেটে তার মধ্যে কি সব মিশিয়ে মানুষকে খেতে দিতেন ওর মা। জিজ্ঞেস করলে বলতেন ওষুধ। রূপসার জীবনে শান্তি ছিল না, কিন্তু ও এইসব কালো জাদু বিশ্বাস করত না একেবারেই। ভাবতো ভালোবাসলে একদিন মানুষ ওর গুরুত্ব ঠিক বুঝবে, ঠিক একদিন সেও ভালোবাসবে রূপসাকে। এভাবে ভালোবাসাহীন জীবনের 2 সন্তানের জননী হলো সে। সংসারের কাজ আর বাচ্চাদের পেছনে তার সময় কেটে যেত, কিন্তু শাশুড়ি আর ননদদের নানা রকমের ক্রিয়া ওকে খুব কষ্ট দিত। ওর সন্তান দুটোর ওপরও নানা রকম ক্রিয়া করা হতো ওদের ক্ষতি করার জন্য, কিন্তু অসীম মনের জোর ছিল রূপসা। সে নিজের বুদ্ধি আর মমতা দিয়ে আগলে রেখেছিল নিজের 2 সন্তানকে। বাড়িতে এক সময় অশান্তি চরমে উঠলে 2 মেয়ে আর রূপসাকে নিয়ে মানুষ আলাদা হয়ে যায়। আত্মীয় ও প্রতিবেশীরা বলেন বাড়ির বাইরে থাকলে সম্পর্ক ভালো থাকবে, আর মেয়ে দুটোকেও ভালো করে মানুষ করতে পারবে তারা। তাই মানুষ এই সিদ্ধান্ত নিতে পারে। ততদিনে বাকি 2 বোনের বিয়েও হয়ে গিয়েছে। তারা প্রায় আসে মায়ের কাছে, আর মানুষের ছোট বোন ততদিনে তন্ত্রবিদ্যায় পারদর্শী হয়ে ওঠে। নিজের প্রথম সন্তানকে নিজে হাতে বলি দিয়েছে সিদ্ধি লাভ করার জন্য। শ্মশানে গিয়ে কাপালিকদের সাথে সাধনা করে সে। রূপসার উপরে এদের খুব রাগ, সবসময় ক্ষতি করতে চায়, কিন্তু ঠিক পেরে ওঠে না। একবার রূপসার শাশুড়ি কোনো এক তন্ত্রবিদ্যা করতে গিয়ে কিছু ভুল হয়ে যাওয়ার কারণে নিজেই তার শিকার হয়ে যায়। মুখ দিয়ে রক্ত উঠতে থাকে আর প্রচণ্ড রক্তবমি করে মৃতপ্রায় হয়ে যায় উনি। তখন রূপসা এসে ওনাকে হাসপাতালে নিয়ে যায়। 49 দিন জমে মানুষের টানাটানি করে
শেষে শাশুড়িকে সুস্থ করে বাড়ি নিয়ে আসে রূপসা। এরপর ওনার স্বভাবে কিছুটা পরিবর্তন আসে। প্রায় উনি নিজের রান্নার লোককে দিয়ে ভালো মন্দ রান্না করে পাঠাতে থাকেন ছেলের ভাড়া বাসায়। রূপসা ভাবে শাশুড়ি ভালো হয়ে গেছে। এত বড় একটা ঝড় গেল ওনার উপর দিয়ে। দু একদিন পরপরই পায়েস করে পাঠাতে লাগলেন উনি। রূপসা পায়েস খেতে খুব ভালোবাসে, তাই ওটা আলাদা এক টিফিন বক্সে, আর ছেলে আর নাতনিদেরটা অন্য একটা বক্সে করে পাঠাতেন। সে পায়েস খেতে একেবারে অমৃতের মতো, কাজু কিশমিশ দেওয়া, দারুণ স্বাদ। আজকাল রূপসার গলায় মাঝে মাঝে ব্যথা করে, কোনো কিছু গিলে খেতে কষ্ট হয়, পাতলা বা নরম জিনিসই শুধু খেতে পারে। একদিন সন্ধ্যে থেকেই গলায় খুব ব্যথা শুরু হয় রূপসার। মানুষ ওষুধ এনে দেয়, কিন্তু ব্যথাটা সারে না। গভীর রাত্রে হঠাৎ তার খুব কাশি শুরু হয়। কাশতে কাশতে গলা দিয়ে রক্ত বেরিয়ে আসে, দম বন্ধ হয়ে আসতে থাকে তার। কোনো মতে রাতটা কাটে। সকাল হতেই ডাক্তারের কাছে রূপসাকে নিয়ে যায় মানুষ। অনেকগুলো ওষুধ দেন ডাক্তার। সেই ওষুধ খেয়ে ডাক্তারের বলা সব নিয়ম মেনে চললেও সুস্থতা তো দূরে থাক, দিন দিন আরো বেশি অসুস্থ হতে থাকে রূপসা। তার গলার স্বর বন্ধ হয়ে যায়। চেষ্টা করেও একটা শব্দ বেরোয় না ওর গলা দিয়ে। বেশ কটা টেস্ট করতে দেন ডাক্তার, কিন্তু কিছুই ধরা পড়ে না। ডাক্তারের পরামর্শে লিখে লিখে কথা বলতে থাকে রূপসা। তার শোনার মতো গায়ের রং আলো হয়ে যেতে থাকে ক্রমশ। বোবা হয়ে যায় সে। শাশুড়ির পাঠানো পায়েসটা খেতে তার খুব ভালো লাগে। রোজ উনি পায়েস করে নিয়ে আসেন। একদিন রূপসার বাড়ির কাজের মেয়েটি বলে, বৌদি, তুমি ওই পায়েস খাওয়া বন্ধ করো, ওর মধ্যে কিছু এমন মেশানো থাকে যেটা তোমার ক্ষতি করে। রূপসা হাসে স্লেটে লেখে, না রে, ওটা খেতে খুব ভালো লাগে আমার। মেয়েটি খুব রেগে গিয়ে বলে, যবে থেকে এই খাবার পাঠানো শুরু হয়েছে তবে থেকেই একটু একটু করে তুমি অসুস্থ হয়ে যাচ্ছ। দেখবে ওই পায়েসে যে কিছু মেশানো আছে, তার প্রমাণ দেখতে চাও তুমি? রূপসা হেসে মাথা নাড়ে। রূপসার জন্য দেওয়া পায়েসের বাটিখানা হাতে নিয়ে বাইরে উঠোনে চলে যায় মেয়েটি। সঙ্গে রূপসা আর ওর মেয়ে দুটোও যায়। পায়েসের বাটি উপর করে নিচে ঢেলে দেয় সে। এরপর কাক কুকুর এদের ডাকতে থাকে সামনে। কাক আসে, বিড়াল আসে, কুকুরও আসে, কিন্তু কেউ ওই পায়েস খায় না। গন্ধ শুকে চলে যায়। এবার মেয়েটি বলে, বিশ্বাস হলো আমার কথা? কবে থেকে এই বিষগুলো খেয়ে চটেছ তুমি? বারণ করলে শোনো না। যারা একদিনের জন্য তোমাকে সুখে থাকতে দেয়নি, যারা বেলপাতা বাটা খাইয়ে ছেলেকে পুরুষত্বহীন বানিয়ে দিয়েছে, তুমি তাদেরকে বিশ্বাস করো? তুমি মরে গেলে মেয়ে দুটোর কি হবে ভেবে দেখেছো কখনো? আরতি বহুদিন ধরে কাজ করে রূপসার কাছে, তাই সে বৌদিমণিকে খুব ভালোবাসে। সেদিনের পর রূপসা পায়েস খাওয়া বন্ধ করে দেয়। ডাক্তারকে লিখে জানায় সে সুস্থ হতে চায়, কথা বলতে চায় আগের মতো। রূপসার বাপের বাড়ি সকলে গান বাজনায় খুব পারদর্শী। রূপসাও আগে খুব ভালো গান গাইতে পারত, আর এখন সে কথাটুকুও বলতে পারছে না। দুঃখে কষ্টে হু হু করে কেঁদে ডাক্তারের পা জড়িয়ে ধরে সে। মায়া হয় বয়স্ক ডাক্তারবাবুর। উনি লিখে দেন ঠাকুরপুকুর ক্যান্সার হসপিটাল। বলেন, দেখো মা, আমি তো তোকে ঠিক করতে পারলাম না, একবার এখানে গিয়ে দেখ যদি চিকিৎসায় কোনো কাজ হয়। 3 মাস হয়ে গেছে। রূপসা কথা বলতে পারে না, কান্না দলা পাকিয়ে ওঠে ওর গলায়। বাড়ির কাজের মেয়ে আরতি বলে, তোমরা তো এইসব মানো না, আমরা মানি। একজন কালী সাধক আছে, তার কাছে যাবে গো বৌদিমণি? আমি সব বলবো, তুমি চুপ করে থাকবে। পরের দিন সকালে স্নান করে আরতির সাথে সেই কালী সাধকের কাছে যায় রূপসা। উনি পূজায় বসেছিলেন। একটু বাদে ওদের ভেতরে ডেকে নেন। আরতি সব খুলে বলে ওনাকে। 2 চোখ বদ্ধ করে শুনেন উনি। তারপর বলেন, দেখো মা, আমি মায়ের কাছে তোমার জন্য প্রার্থনা করতে পারি। তুমি ডাক্তার দেখাও, ভয় পেও না, সব ভালো হবে। এই বলে উনি মায়ের পায়ের ফুল তুলে এনে দিলেন, আর বলে দিলেন বাইরের কিচ্ছু খাবে না। মায়ের চরণামৃত একটা শিশিতে ভরে দিলেন। বললেন, সকাল সন্ধ্যায় সেটা একটু করে খেতে, আর পরের বার ওই বাড়ির একটু মাটি নিয়ে যেতে। এরপর ওরা ফিরে আসলো। ওই বাড়ি থেকে পাঠানো যে কোনো জিনিসই এখন জলে ফেলে দেয় আরতি, আর মানুষকে বলে বুঝিয়ে ওদের বাড়ির একটু মাটি এনে নেয় রূপসা। একদিন সকালে হঠাৎ করে রূপসার বড় ননদ এসে হাজির হয়। ব্যাগ থেকে 5টা শুকনো লঙ্কা বের করে রান্নাঘরে গ্যাসে পোড়াতে যায়। রূপসার মেয়েরা
হা হা করে ছুটে যায়। পিসিমণি, তুমি এটা কি করছো? মার যে কষ্ট হবে, লঙ্কা পোড়া দিলে মার খুব কাশি হবে তো। আর কেনই বা তুমি লঙ্কা পোড়া দিতে চাইছ? পিসি বলে, তোর মার জন্যই করছি রে। ওর নজর লেগেছে, কারোর কুদৃষ্টি পড়েছে তোদের মায়ের উপর। সেই দৃষ্টি কাটানোর জন্য ছোট পিসি পাঠিয়েছে এই লঙ্কা। রূপসার মেয়েরা সেই লঙ্কাকে কিছুতেই ওকে পোড়াতে দেয় না। তখন নিজের ব্যাগ থেকে একটা প্লেট বের করে নিজের বাঁ হাতের বুড়ো আঙ্গুলটা কেটে সারা বাড়িতে রক্ত ছিটাতে লাগলো রূপসা ননদ। বাচ্চা দুটো জোর করে একটা ব্যান্ডেজ লাগিয়ে দিয়ে বড় পিসিকে বলল, তুমি এখন বাড়ি যাও পিসিমণি, মা খুব অসুস্থ। তোমার এইসব কাণ্ড কারখানা দেখে আরো অসুস্থ হয়ে পড়বে। জোর করে পিসিকে দাদুর বাড়িতে পাঠিয়ে দেয় ওরা। ফোন করে আরতি পিসিকে ডাকে। আরতি এসে ওই ঠাকুর মশাইকে ফোন করে সব বলে। উনি বলেন, সারা ঘরে গঙ্গা জল ছিটে দিয়ে তারপর ওই রক্তগুলো পরিষ্কার করে ফেলো, আর যে কাপড়টা দিয়ে রক্ত মুছবে সেটা জলে ফেলে দাও বা পুড়িয়ে দাও। ওরা ক্ষেপে গেছে, খুব নিম্নমানের তন্ত্রক্রিয়া করে এরা। এরপর দুই মেয়েকে নিয়ে রূপসা বাপের বাড়ি চলে যায়। ওখান থেকেই ওর চিকিৎসা চলতে থাকে। পুরো টাকা খরচা করে নিজের মেয়েকে মোটামুটি সুস্থ করে তোলেন রূপসার বাবা। এরপর রূপসা কথা বলতে পারে, কিন্তু তার গলার স্বর পাল্টে যায়। ভাঙা ভাঙা গলায় কথা বলতে পারে সে। বেশিক্ষণ কথা বললে তার গলায় জ্বালা করে, ব্যথা হয় আজও। নিজের সেই নির্বাক অবস্থা থেকে মুক্তি পায় ঠিকই, কিন্তু সারা জীবনের মতো তার গলাটা ড্যামেজ হয়ে যায়। তাই এখন সে কম কথা বলে। হাতে তুলে নিয়েছে কলম। এখন তার লেখনী কথা বলে। তার লেখা গল্পের এখন প্রচুর পাঠক। বহু মানুষের ভালোবাসায় সে আজ আপ্লুত, আনন্দিত। রূপসা সুস্থ হয়ে নিজের ভাড়া বাসায় ফিরে আসে। আবার সুষ্ঠুভাবে নিজের ঘরের কাজকর্ম আর মেয়েদের পরিচর্যা করা শুরু করে দেয়। এইভাবে 7 বছর বাড়ির বাইরে কাটিয়ে দেয় ওরা। এর মধ্যে মাঝে মাঝে রূপসার শ্বশুর আর শাশুড়ি অসুস্থ হতে থাকেন। তখন ডাক পড়ে রূপসার। ও এসে খুব নিপুণ হাতে সেবা করে সারিয়ে তোলে ওনাদের। অনেকে রূপসাকে বলে, যারা তোমাকে এত কষ্ট দিয়েছে তুমি তাদেরকেই সেবা করছো, খুব অদ্ভুত মানুষ তো তুমি। কিন্তু রূপসা নিজের বিবেকের কাছে পরিষ্কার থাকতে চায়। ওনারা রূপসার সাথে যা করেছেন তার শাস্তি ঈশ্বর ওনাদের দেবে। সে শাস্তি দেওয়ার কে? আর দুটো বৃদ্ধ অসহায় মানুষকে দেখে ওর মনে খুব মায়াও হয়। বাবা মায়ের এই প্রায় অসুস্থ হওয়ার কারণে মানুষের কাজেরও খুব ক্ষতি হয়। তাই মানুষ রূপসাকে ওদের বাড়িতে ফিরে যেতে বলে। ভাবনা চিন্তা করে রূপসাও রাজি হয়ে যায়, কিন্তু ও একটা শর্ত রাখে। ওই বাড়িতে একসঙ্গে ওদের সাথে আর থাকতে পারবে না সে। তাই শ্বশুর মশাইকে বলে, আপনি যদি আপনার এই বাড়ির খোলা ছাদটা আমার আর আপনার ছেলের নামে দানপত্র করে আলাদা দলিল করে দেন, তবে আমি উপরে দোতলা করে এ বাড়িতে ফিরে আসতে পারি। উনি সানন্দে রাজি হয়ে যান। রূপসা রোদে তেতে ওখানে ঠাই দাঁড়িয়ে নিজের মনের মতো করে উপরে দোতলায় দুটো ঘর, একটা বড় ডাইনিং হল আর টয়লেট, কিচেন, এই স্বপ্নের বাড়ি তৈরি করে। মানুষ শুধু টাকা দিয়ে নিজের কর্তব্য সেরে ফেলে। রূপসা একাই গড়ে তোলে তার স্বপ্নের বাড়ি। নির্দিষ্ট দিনে গৃহপ্রবেশ করে বাড়িতে এসে ওঠে ওরা। নিচে শ্বশুর শাশুড়ি থাকেন। ওনাদের রান্নার আর সারা দিনের কাজের জন্য একজন মাঝবয়সী মহিলাকে রাখা হয়। রূপসা উপরে আলাদা রান্না করে খায়। ছেলে আর বৌমার নামে খোলা ছাদ দানপত্র করে দেওয়ার তীব্র বিরোধিতা করে রূপসার 3 ননদ। কিন্তু রূপসার শ্বশুর আর ওদের কথা শোনেন না। যে দাদা বৌদিকে ওরা এত কিছু করে বাড়ি থেকে তাড়ালো, সেই দাদা বৌদি এখন মাথার উপর রাজত্ব করবে? এটা ওদের সহ্য হলো না। নিজেদের বাবা মায়ের সাথে যোগাযোগ কমিয়ে দিল ওরা। শ্বশুর শাশুড়ি যখন বৌমার কাছে বারবার ক্ষমা চেয়েছেন তাদের কৃতকর্মের জন্য, নরম মনের রূপসা সব বলে ওদেরকে ক্ষমাও করে দিয়েছে। একদিন স্নান করতে গিয়ে রূপসা শ্বশুর মশাই হঠাৎ করে বাথরুমে পড়ে যান। মানুষ তো কোনো কালেই নিজের বাবা মায়ের ধারে কাছে ঘেঁষত না। তাই রূপসা নিজের মেয়েদের সাহায্য নিয়ে ওনাকে বাথরুম থেকে ঘরে তুলে নিয়ে আসে। সঙ্গে সঙ্গে অ্যাম্বুলেন্স ডেকে ওনাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। উন্নত পরিষেবার হাসপাতালে প্রায় 1.5 মাস ভর্তি হয়ে থাকেন উনি। সে সময় নিজের মেয়েদের আরও ভালো করে চিনতে পারেন উনি। রেলে চাকরি করার সুবাদে ওনার লাইফ টাইম মেডিকেল কার্ড করানো ছিল শিয়ালদার B.R. সিং হাসপাতালে। ওখানে ওনার সব ধরনের টেস্ট হয়, কিন্তু কোনো রোগ পাওয়া যায় না।
অথচ উনি এই ঘটনার পর আর কোনোদিন উঠে দাঁড়াতে পারেন না। ওর দুটো পা অচল হয়ে যায়। যে মানুষটা প্রতিদিন সকালে উঠে প্রায় 1.5 কিলোমিটার হাঁটতেন, উনি পঙ্গু হয়ে বিছানায় পড়ে গেলেন। রূপসা আর ওর 2 মেয়ে দাদুর সেবা যত্ন করত, কিন্তু উনি যে পঙ্গু হয়ে গিয়েছিলেন সেই কষ্টটা তো আর কেউ ভাগ করে নিতে পারত না। শাশুড়ি মা নিজের স্বামীর এই অবস্থা দেখে বুঝতে পারলেন এটা ওনার মেয়েদের কালো জাদুর প্রভাব। ফোন করে মেয়েদের কাছে আকুতি মিনতি করতে লাগলেন যাতে ওদের বাবার কোনো ক্ষতি ওরা না করে। কিন্তু অট্টহাসি এসে ওরা বলল, এই তো সবে শুরু, এবার দেখো তোমাদের আর কি কি হয়। এরপর শাশুড়িও শয্যা নিলেন। নিজের মনের কষ্ট কারোর কাছে ব্যক্ত করতে পারতেন না। এই সব জাদুবিদ্যা উনি শুরু করেছিলেন আর নিজের মেয়েদের শিখিয়েও ছিলেন। এখন মেয়েরা সেটা ওনাদের উপরেই প্রয়োগ করছে। আস্তে আস্তে শাশুড়ি পাগল হয়ে গেলেন, বদ্ধ উন্মাদ। 2 ঘরের বিছানায় 2 জন পঙ্গু রোগী, তাদের খাওয়া, স্নান, প্রস্রাব, পায়খানা সব বিছানায়। রূপসা হিমশিম খেয়ে যেতে লাগলো এই 2টো পেশেন্টকে নিয়ে। নিজের বাবা মাকে অসুস্থ করে ওরা রূপসাকে জব্দ করতে চাইছিল। বিছানায় সর্বক্ষণ শুয়ে থাকার ফলে দুজনেরই গায়ে পেট শোর দেখা দিল। এবার রূপসা নিরুপায় হয়ে একজন আয়া রাখল। সেই আয়া সারাদিন থাকতো, রাতে চলে যেত। প্রতি রাতেই প্রায় বিনিদ্র থেকে দুজনের দেখভাল করত রূপসা। আস্তে আস্তে ওর শরীরও খারাপ হতে লাগলো, না কোনো কালো জাদুর প্রভাবে নয়, অস্বাভাবিক খাটনি আর রাত জাগার কারণে। দিন দিন 2 বুড়ো বুড়ির অবস্থা আরো বেশি খারাপ হয়ে যাচ্ছিল। 2 চোখে অব্যক্ত যন্ত্রণা নিয়ে 2 হাত জোর করে রূপসার কাছে বারবার ক্ষমা চাইতেন ওর শ্বশুর মশাই। আর শাশুড়ি তো পাগল হয়ে নিজের মেয়েদের সব সিক্রেট চিৎকার করে করে বলতেন ছাড়ে, ওরা আমার সব গয়না নিয়ে নিয়েছে, ওরা চোর, আমার আলমারির ডুপ্লিকেট চাবি দিয়া আলমারি খুইলা আমার সব টাকা নিয়ে নিছে, ওরা চোর, ওরা আইলে ঢুকতে দিবি না। এরপর মেয়েরা কখনো দেখতে এলে ওনারা কোনো কথা বলতেন, মুখ ঘুরিয়ে থাকে। ক্রমশ ওনাদের অবস্থা আরো খারাপের দিকে যেতে থাকে। দুজনেরই এমন পায়খানা শুরু হয় যে কোনো ওষুধেই সেটা বন্ধ হয়। আর শাশুড়ির তো বিকৃত মস্তিষ্ক হয়ে গিয়ে সেই নোংরা মুখে গায়ে সর্বত্র ময়। এমনকি সুযোগ পেলে খেয়েও ফেলে। সে এক বিভৎস নরকের দৃশ্য। ওনাদের দুজনকে দেখতে এসে রূপসার বাবাও হঠাৎ করে বাথরুমে মাথা ঘুরে পড়ে যান। ওনার ব্রেন স্ট্রোক হয়ে যায়। ভর্তি করা হয় নার্সিং। 2টো রোগী তো আগে থেকেই ছিল, এবার সুস্থ অবস্থায় বাবা এসে উনিও অসুস্থ হয়ে পড়লেন। বাড়ির দুজনের অবস্থাও তখন খুব খারাপ। ওনাদের দুজনকে ভর্তি করা হয় নার্সিংহোমে। শাশুড়িকে ভর্তি করা হলো সল্ট লেকের একটি নার্সিংহোমে, আর রূপসার বাবা ভর্তি হিন্দ মোটরের একটি নার্সিং। আর শ্বশুর মশাইকে রূপসা ভর্তি করালো বাড়ির কাছের একটি নার্সিং। এই 3 জায়গায় ছোটাছুটি করতে প্রাণান্তকর অবস্থা হচ্ছিল রূপসার, কারণ মানুষের কোনো ভূমিকাই ছিল না এখানে। তিনি প্রতিদিন নিয়ম করে খেয়ে খেয়ে অফিসে চলে যেত। এইভাবে কিছুদিন চলার পর 20 সেপ্টেম্বর 2011 সালে রূপসার বাবা মারা গেলেন। এর ঠিক 4 দিন বাদে, অর্থাৎ 24শে সেপ্টেম্বর সন্ধ্যা 7টায় রূপসার হাতে শেষবারের মতো জল খেয়ে রূপসার শ্বশুর মারা গেলেন। আর ঠিক 8 ঘন্টা বাদে সল্ট লেকের সেই নার্সিংহোম থেকে ফোন এলো রূপসার ফোনে, আপনাদের পেশেন্ট এক্সপায়ার হয়ে গেছে। মাথায় হাত দিয়ে বসে পড়ল রূপসা। একে নিজের বাবার মৃত্যুর শোক, তারপর 4 দিনের তফাতে 8 ঘন্টার মধ্যে 2টো মৃত্যু। ওর মাথা কাজ করছিল। শ্বশুরের ডেথ সার্টিফিকেট পাওয়ার আগের সে সমস্ত কাজ বা ফর্মালিটি থাকে সেগুলো করতে থাকলো রূপসা। আর নীরব দর্শকের মতো বাড়িতে এসে বাবার মেয়ের ডেড বডি বাড়িতে আসার অপেক্ষা করতে লাগলো মানুষ। কারণ সারা জীবনে যাদেরও বাবা মা বলে ডাকেনি, মুখের দিকে তাকিয়ে কথা পর্যন্ত বলেনি, তাদের শেষ কৃত্যটা তো ছেলে হওয়ার অধিকারে তাকেই করতে হবে। কিন্তু রাত 8টা নাগাদ হঠাৎ রূপসার মেজ ননদ ফোন করে জানালো, মা মারা যায়নি, কোমায় চলে গেছে, তাই তোমরা শুধু বাবাকে দাহ করার ব্যবস্থা করো। খুব অবাক হলেও রূপসা মেনে নেয় কথাটা। আর শ্বশুরের ডেড বডি নিয়ে ওরা সকলে রওনা হয় বার্নিং ঘাটের দিকে। শ্বশুর মশাইকে চল্লিতে ঢোকানো পর্যন্ত রূপসা ওনার সাথে থাকে। বাড়িতে তখন অসহ্য বানা চলছে। বিশেষ করে মানুষ নিজে কিছুই করতে পারে না, তাই সবটাই রূপসা একাই সামলাচ্ছে। এদিকে পেশেন্ট কোমায় আছে বলে ভেন্টিলেশনে দিয়ে দেওয়া হয়েছে রূপসার শাশুড়িকে।
কাচের বাইরে থেকেই দেখতে দিচ্ছে। বোঝার কোনো উপায় নেই তিনি মৃত নাকি জীবিত। 30শে সেপ্টেম্বর নার্সিংহোমে খুব চিৎকার চেঁচামেচি করায় ওরা জানায় বিকেল 5টায় আপনাদের পেশেন্ট মারা গেছে। নার্সিংহোমের সমস্ত ফর্মালিটি মিটিয়ে ভেন্টিলেশনের এক গাদা এক্সট্রা টাকা দিয়ে রাত 3টের সময় ওনার বডি বাড়িতে নিয়ে আসা হয়। কিন্তু দাও করার আগে ঘি মাখাতে গিয়ে দেখা যায় ওনার পুরো শরীর পচে গেছে। গায়ে হাত দিলেই পচা থসথসে মাংস উঠে আসছে। গলার কাছে একটা 3 ইঞ্চি কাটা ক্ষত, ওটা সেলাই করা, কিন্তু ওখান দিয়ে আর শরীরের বিভিন্ন জায়গা দিয়ে ভলভল করে ফরমালিন বেরিয়ে আসছে। কি বিকট তার গন্ধ। আর যারাই বডিতে হাত দিচ্ছে তাদের হাত হলুদ হয়ে যাচ্ছে। পরিষ্কার বোঝা যাচ্ছে যে এভাবে 7 দিন আগে মৃত ব্যক্তিকে সংরক্ষণ করে রাখা হয়েছিল। দাহ সংস্কার মিটে যাওয়ার পর হঠাৎ করেই মানুষের বোনেরা মানুষের সাথে খুব ভালো ব্যবহার করা শুরু করলো। মানুষ ভাবলো হয়তো বাবা মা দুজন একসাথে চলে গেছে, তাই হয়তো বোনদের ওর উপর মায়া হয়েছে। রূপসা বারবার বারণ করা সত্ত্বেও ও বোনদের দেওয়া খাবার বা জামা কাপড় খুব আনন্দে নেওয়া শুরু করলো। বাবা আর মায়ের বাৎসরিক কাজ মিটে যাওয়ার পর নিজের বোনদের সাথে পরামর্শ করে মানুষ বাড়ির নিচতলার পুরনো অংশটা একদম নতুন করে সরিয়ে নিল। এইসব করতে ওর অনেকগুলো টাকা খরচ হয়ে যায়। মানুষের বড় দিদি বলে, আমরা তো কখনো বাড়ির ভাগ নিতে আসবো না, তুই ভালো করে সারিয়ে নিয়ে থাক। আমরা 2-1 দিনের জন্য যদি আসি তাহলে আমাদের থাকতে দিস। এই চালটা মানুষ আর রূপসা কেউই ধরতে পারল না। এরপর রূপসার বড় মেয়ের বিয়ে, সব দায়িত্ব যথারীতি রূপসা একাই সামলালো। মানুষ নিমন্ত্রিত বিশেষ অতিথির মতো পায়ের উপর পা তুলে বিয়েটা কাটিয়ে দিল। মেয়ের বিয়েটা হয়েছিল 2013 সালের 23শে জানুয়ারি। আর তার কিছুদিন পরেই মানুষের বোনেরা বাড়িতে উকিলের চিঠি পাঠালো। ওদের বাবা নাকি বাড়িটা মেয়েদের নামে উইল করে দিয়ে গেছে। সেখানে ছেলে হিসেবে মানুষের কোনো অংশ নেই। একটা মিথ্যা নকল উইল বানিয়ে ওরা কোর্টে কেস করে দিল। উইলের প্রবেটের কেস। দুর্বল চিত্তের মানুষ এই খবরটা নিতে পারল না, কারণ বোনদের সাথে কথা বলেই ও 4.5 লাখ টাকা খরচা করে বাড়ির নিচটা সরিয়েছিল। আর এখন ওরা বলছে এটার ওপর ওর কোনো অধিকার নেই। মানুষের সেরিব্রাল অ্যাটাক হয়ে গেল। আবার শুরু হলো রূপসা নার্সিংহোমে দৌড়াদৌড়ি। জমে মানুষে টানাটানি করে 10 দিন পর মানুষকে বাড়ি নিয়ে এলো রূপসা। এবার কেসের ডেট পড়লে ছোট মেয়েটাকে সঙ্গে নিয়ে কোর্টে ছোটার কাজটাও রূপসাকেই করতে হলো। ক্রমশ অদ্ভুত সব পরিবর্তন আসতে লাগলো মানুষের ব্যবহারে। নার্সিংহোমে থাকার সময় থেকেই অসংলগ্ন কিছু কথা বলতে থাকে মানুষ। ডাক্তার চিন্তা করতে বারণ করেন। উনি বলেন, খুব বড় একটা মানসিক ধাক্কা খেয়েছে, তো তাই এই ধরনের অসংলগ্ন কথা বলছে। ঠিকমতো ঘুম আর সেবা যত্ন পেলে আস্তে আস্তে কাটিয়ে উঠবে। ও এখন একটা ট্রমার মধ্যে আছে। মানুষ বাড়ি আসার পর কিছুতেই হাঁটতে চায় না, সবসময় বিছানায় শুয়ে থাকে। যে মানুষটা সারাদিন বাড়ির বাইরে থাকতে বেশি পছন্দ করতো সেই মানুষটা সারাদিন শুয়ে থাকে। ওর নার্ভের রোগ দেখা দেয়। নিউরোলজিস্ট দেখিয়ে ওষুধ খাইয়ে রূপসা অনেক চেষ্টা করে ওকে সুস্থ করে তোলার। ফিজিওথেরাপিস্ট প্রতিদিন বাড়িতে এসে ফিজিওথেরাপি করে যায়, কিন্তু কোনো লাভ হয় না। মানুষের অবস্থা ক্রমশ খারাপ হতে থাকে। নিজের মায়ের মতো পাগলামি দেখা দেয় ওর মধ্যে। মানুষকে কলকাতার নামকরা একজন নিউরো সাইকিয়াট্রিস্টকে দেখানো হয়, কিন্তু কোনো লাভ হয় না। ওষুধ চলতে থাকে আর মানুষ নানা রকমের অদ্ভুত আচরণ করতে থাকে। নিজে পায়ে হেঁটে টয়লেটটুকুও যেতে চায় না, হয় ঘরে ইউরিনাল পটে করাতে হয়। হ্যাঁ, খুব অবাক লাগলেও সত্যি করাতে হয়, কারণ সে নিজে থেকে করে না হলে সে বিছানায় করে ফেলে। ডাক্তার প্রতি মাসে নানা ধরনের টেস্ট করতে দেয়। সে সমস্ত টেস্টের রিপোর্ট নর্মাল আসে। মানুষকে সারাদিনই বহুবার জামা আর লুঙ্গি পাল্টে দিতে হয়, কারণ হয় সেগুলো ভিজে ফেলে, না হয় দাঁত দিয়ে ছিঁড়ে ফেলে। উলঙ্গ হয়ে থাকতে চায় সারাদিন। রূপসা যখন ওকে জামা পরিয়ে দেয় তখন কিছুতেই ও হাত তুলতে চায় না। মনে হয় যেন হাত দুটো অবশ হয়ে আছে। কিন্তু রূপসা ঘর থেকে বেরোনো মাত্রই বিদ্যুৎ বেগে সেই জামা আর লুঙ্গি টান মেরে খুলে দেয় মানুষ। তখন ওর হাত কি করে কাজ করে সেটা বোঝা যায় না। বহুবার পরানোর পরও যখন বারবার খুলে ফেলে দেওয়া হয় তখন রূপসা হাল ছেড়ে দেয়। মানুষ উলঙ্গ হয়ে থাকে। ঘরের দুটো বড় বড় মেয়ে আছে, তবুও ওর কোনো ভ্রুক্ষেপ নেই। সে সময় রূপসার বড় মেয়ে সন্তান সম্ভবা, তাই সে মায়ের কাছেই ছিল। আর মেয়েকে রূপসা খুব যত্ন করত।
সেটা দেখে মানুষ রেগে আগুন হয়ে যেত। 15 মিনিট পরপরই ডাকতো, বাথরুম যাবো বলে চিৎকার করতো। আর রূপসার আসতে একটু দেরি হলেই বিছানায় করে ফেলতো। সারা বিছানা জুড়ে রাবার ক্লথ পেতে রেখেছিল রূপসা। সেই রাবার ক্লথ টান মেরে ফেলে দিয়ে তুষুকে প্রসাব করে দিত। অথচ এই মানুষটাই নিজে হাতে খেতে পারত না। স্নান করা, ব্রাশ করা, চুল আঁচড়ে দেওয়া, পায়খানা করার পর ধুইয়ে দেওয়া সব করিয়ে দিতে হতো। হাঁটতে পারত না, হাত পা নাড়াতে পারত না, অথচ নিজের গায়ে পরা জামা খুলে ফেলতে পারত। যেভাবে রূপসা শুয়ে দিত তার উল্টো দিকে গিয়ে শুতে পারত। তখন কি করে ওর হাত পা সচল হয় এটা কেউ বুঝতে পারত না। এটা যেন একটা ম্যাজিক। সারাদিন গাধার মতো খেটে রাতে যখন রূপসা ঘুমিয়ে পড়ত, তখন মানুষ নিজে উঠে হয় বাথরুমের মেঝেতে গিয়ে শুয়ে পড়ত, না হলে খাটের নিচে মেঝেতে শুয়ে পড়ত, আর বিকট চিৎকার করে কান্না জুড়ে দিত, আমায় তুলো গো, আমার পুরো শরীর রক্তে ভেসে যাচ্ছে। প্রতিদিন চলতো এনা। এক এক দিন এক এক। যখন গাড়ি করে ডাক্তার দেখাতে নিয়ে যাওয়া হতো, তখন রূপসা আর ওর ছোট মেয়ে দুজনের কাঁধে ভর দিয়ে কোনো মতে গাড়ি থেকে নামিয়ে মানুষকে ডাক্তারের চেম্বারে ঢোকানো হতো। আর যখন ডাক্তার ওকে ভেতরে আসতে বলতেন, তখন উঠে দাঁড়িয়ে সুস্থ মানুষের মতো গটগট করে হেঁটে ডাক্তারের সামনে গিয়ে বসে পড়ত। আর ডাক্তার যা যা জিজ্ঞেস করতেন সব কথার সঠিক জবাব দিত। উঠে হাঁটতে বললে নিজে উঠে হেঁটেও দেখাতো। রূপসা আর ওর মেয়ে তাজ্জব হয়ে যেত এই অদ্ভুত দৃশ্য দেখে। ডাক্তার বলতেন, উনি তো বেশ ভালোই আছেন, উনি বেকার চিন্তা করেন। রূপসা বললেও উনি কোনো বিশ্বাস করতেন না। বাড়ি ফিরে যাওয়ার সেই একই জিনিসের পুনরাবৃত্তি ঘটত। রূপসা বুঝতে পারছিল এগুলো কালো জাদুর প্রভাব, আর এই প্রভাব কাটাবার জন্য ওকে কোথাও যেতে হবে। কিন্তু যেদিনও ঠিক করতো মা কালীর সাধকের বাড়িতে যাবে, সেদিনই মানুষের কিছু না কিছু খুব ভয়ঙ্কর শুরু হতো। কখনো দেওয়ালে মাথা ঠুকে কপাল ফাটিয়ে রক্তারক্তি কাণ্ড হতো, কখনো অকারণে মুখ দিয়ে রক্তপড়া শুরু হতো, আবার কখনো পেটে ব্যথা করছে, মরে গেলাম এই বলে কাটা পাঠার মতো ছটফট করতো মানুষ। আর রূপসার যাওয়া বন্ধ হয়ে যেত। এরপর রূপসার বড় মেয়ের বাচ্চা হলো। যে কটা দিন ও নার্সিংহোমে দৌড়াদৌড়ি করলো, সেই কটা দিন রূপসার ছোট মেয়ে বাবাকে সামলাতে হিমশিম খেয়ে গেল। বাচ্চাটা বাড়িতে আসার পর যেন মানুষের মধ্যে একটু পরিবর্তন দেখা গেল। মানুষকে স্নান করিয়ে জামা কাপড় পরিয়ে বাইরে উঠোনের রোদে একটা চেয়ারে বসিয়ে দিত রূপসা, আর ওর সামনে বাচ্চাটাকে তেল মাখিয়ে শুয়ে রাখত। তখন শীতকাল, জানুয়ারির মাস। নাতির দিকে তাকিয়ে বসে থাকতো মানুষ। মাঝে মাঝে বলতো, দেখো বাবু সোনা কাঁদছে, বাবু সোনা হেসি করছে। মনে মনে খুশি হতো রূপসা, যাক বাচ্চাটা বাড়িতে আসায় মানুষ বেশ স্বাভাবিক হয়ে গেছে। কিছুদিন এমন ভালোভাবেই চলল সবকিছু। স্নান করানো, খাওয়ানো এগুলো রূপসা করে দিত, কারণ নিজে হাতে খেতে বললে অর্ধেক খেত, অর্ধেক পড়ে যেত, তাই ওগুলো রূপসা নিজেই করে দিত। একদিন দুপুরে সিঁড়ির নিচের দরজা দিয়ে হঠাৎ করে 3 বোন এসে হাজির হল। পুরা সদর দরজায় কলিং বেল না বাজিয়ে চোরের মতো সিঁড়ির নিচের দরজা দিয়ে এসে ঢুকেছিল। ওদের দেখে প্রচন্ড চমকে গেল রূপসা। তোমরা হঠাৎ করে কি ব্যাপার? তোমরা তো কোর্টে কেস করেছ, যা কথা হওয়ার কোর্টেই হবে, তোমরা এখন এসো। খুবই মধুর স্বরে ওরা বলল, কেসটা আমরা তুলে নিব, আমাদের 12 লাখ টাকা দিয়ে দাও, তাহলেই আর কোন কেস থাকবে না। রূপসা বলল, কোথায় পাবো 12 লাখ? দেখছো তো ওর অবস্থা, চাকরিটা ছেড়ে দিতে বাধ্য হয়েছে। কিন্তু ওরা তো কথা সাজিয়েই এসেছিল, বিআরএস নিয়ে তো অনেকগুলো টাকা পেয়েছে, ওখান থেকেই না হয় দিয়ে দাও। রূপসা বলে, তোমরা এখন এসো, কোর্টে দেখা হবে, তখন উকিলের সামনে এসব কথা বলো। আর তোমরা যে উইলটা জমা দিয়েছ ওটা তো জাল উইল, আমার উকিল তো অবজেকশন দিয়েছে, তাহলে বাড়িতে কেন এসেছো কথা বলতে? ওরা বাড়ির বাইরে গিয়ে রূপসা আর ওর মেয়ের নামে তখন অকথ্য গালাগাল শুরু করলো। বেশ কিছুক্ষণ চিৎকার করার পর ওরা চলে গেল। শুরু হলো নতুন অধ্যায়। সেই রাতেই মানুষের সারা শরীরে সিগারেটের ছ্যাঁকা দেওয়ার মতো অসংখ্য পোড়া পোড়া দাগ দেখা গেল। সারা শরীরে কোথাও 1 ইঞ্চিও জায়গা ফাঁকা নেই। আর সেই গায়ের জ্বালায় সব জামা কাপড় খুলে ফেলে চলে গেল বলে চিৎকার শুরু করলো মানুষ। সারা রাত রূপসাহর সেবা করলো, কিন্তু ওর জ্বালা কমল না। সকাল হতেই লোকাল ডাক্তারকে ডাকা হলো। উনি দেখে বললেন, ড্রাগ ওভারডোজ হয়ে
এরকম অ্যালার্জি বেরিয়েছে। উনি দু একটা ওষুধ কমিয়ে দিলেন আর একটা লোশন দিলেন। ফ্রিজে রেখে ওটা ঠান্ডা করে তারপর লাগিয়ে দিতে বললেন। যেমন হঠাৎ করে অ্যালার্জি হয়েছিল তেমন হঠাৎ করেই মিলিয়ে গেল, কোনো ওষুধ ছাড়াই। এ যেন ফৌজবাজি। এরপর রূপসার বড় মেয়ে তার বাচ্চাকে নিয়ে নিজের বাড়িতে চলে গেল। মানুষের অবস্থা আবার সে আগের মতো হয়ে যেতে লাগে। সেই উলঙ্গ হয়ে থাকা, হ্যালুসিনেট করা শুরু করলো। ওই বাবা এসেছে, ডাকছে আমায়, দাদু দাঁড়িয়ে আছে, বসতে বলো। এসব উল্টাপাল্টা কথা বলা শুরু করলো। আর শুরু হলো ভয়ানক পেট খারাপ, কল থেকে জল বেরোনোর মতো অনবরত পায়খানা। আর একটু বেখেয়াল হলেই সেই পায়খানা মুখ দিয়ে খেতে লাগতো আর মাখতে লাগতো সারা মুখে। ডাক্তারের সাথে কথা বলে তৎক্ষণাৎ মানুষকে ভর্তি করা হলো ভালো নার্সিংহোমের আইসিইউতে। ওকে স্যালাইন দেওয়া শুরু হলো। টানা 10 দিন ভর্তি থেকে মানুষের সব ধরনের পরীক্ষা হলো। ইসিজি, ইকো, পেটের ইউএসজি, স্টোল টেস্ট, ইউরিন টেস্ট, মাথার স্ক্যান, সব ধরনের রক্তের টেস্ট। সব রিপোর্ট নর্মাল, অথচ কোনো ওষুধে কোনো কাজ হচ্ছে না। পা দুটো এমন ফোলা, দেখে মনে হচ্ছে যেন হাতির পা। ওই 10 দিনে জলের মতো টাকা বেরিয়ে গেল, কিন্তু একটুও সুস্থ হলো না মানুষ। ডাক্তার ওকে বাড়িতে নিয়ে যেতে বললেন। ওনার তো সব রিপোর্ট নর্মাল, তাহলে কেন আর মিছিমিছি আইসিইউর একটা বেড আটকে রাখবেন? বাড়ি নিয়ে যান পেশেন্টকে। আর কোনো উপায় না পেয়ে রূপসা ওকে বাড়ি নিয়ে এলো। রাতে মুখে কিছু উচ্চারণ না করে কাগজে লিখে ছোট মেয়েকে বলল, কাল দুপুরে আমি পীর বাবার কাছে যাব। শুনেছি ওখানে যারা গেছে সবাই উপকৃত হয়েছে। পীর বাবার কাছে গেলে উনি সব কথা শুনে বললেন, সব ক্রোয়ের ফের মা, এসব ওনার সাথে যা হচ্ছে সব ক্রোয়ের ফের। আমি জল পড়ে দিচ্ছি, সকাল বিকাল ওনার ঘরে এটা ছেটাবে আর ধূপ দেখাবে, বাকিটা উপরওয়ালার হাতে। আমার এখানে আর কিছুই করার নেই, ওরা ওকে বান মেরেছে। রূপসা ভারী মন নিয়ে বাড়িতে ফিরে এলো। পরের দিন সকালে হঠাৎ মানুষের চিৎকারে ওদের ঘুম ভেঙে যায়। ছুটে ওর ঘরে গিয়ে দেখে এই মোটা মোটা লাল বিষ পিঁপড়ে মানুষের সারা শরীরে থুকথুকি হয়ে লেগে রয়েছে। পিঁপড়েগুলো ওর মাংস খুবলে খুবলে খাচ্ছে। পাগলের মতো 2 হাতে ওই পিঁপড়ে ছড়ানোর চেষ্টা করে রূপসা। গরম জলে ডেটল ফেলে স্নান করিয়ে দেয় মানুষকে। চেয়ারে বসিয়ে মাথা মোছাবার সময় দেখে ওর রেকটাম দিয়ে লক্ষ লক্ষ লাল পিঁপড়ে বেরিয়ে আসছে। ক্যাথিটারের ব্যাগে ইউরিনের রং কালচে লাল, আর তার মধ্যে ভাসছে থকথকে পুঁজের মতো কিছু। বালতি এনে ইউরিনটা ঢালতে গিয়ে পেটের নাড়ি ভুড়ি উঠে আসার মতো অবস্থা হয় রূপসার। এমন পচা দুর্গন্ধ। ডাক্তারকে আগেই ফোন করা হয়েছিল। উনি নিজের সাথে একজনকে নিয়ে এসেছিলেন। তিনি একটা কিছু স্প্রে করে সেই পিঁপড়েগুলোকে মারলেন। ডাক্তারবাবু বললেন, এই পিঁপড়ে কিন্তু আবার লাগবে ওনার গায়ে, তাই ওনার খাটের চারদিকে এই লোশনটা স্প্রে করে রাখবেন। ডাক্তারের কথা মতো রূপসা তাই করলেন। ওই ঘরের দেওয়ালের মেঝেতে সব জায়গায় ওষুধটা স্প্রে করে দিতে লাগলো। মানুষের শরীরের বেশ কিছু জায়গায়, যেমন হাঁটু, কুনোই, পায়ে, এইসব জায়গায় মাংস খেয়ে ফেলেছিল পিঁপড়েতে। সেই জায়গাগুলোয় ওষুধ লাগিয়ে দিতে দিতে ঝরঝর করে কেঁদে ফেললেন রূপসা। ঠাকুর, এবার তুমি ওকে নিয়ে নাও, আমি এই এত কষ্ট আর দেখতে পাচ্ছি না। এই মানুষটা তো কারোর কোনো ক্ষতি করেনি কোনোদিন, তাহলে এর কেন এত শাস্তি হচ্ছে? পরের দিন থেকে আর মানুষকে দাঁত মাজানো, স্নান করানো যায়নি। ওর ইউরিনের পাইপ 3 দিন অন্তর ব্লক হয়ে যাচ্ছিল। ইউরিনের সাথে থকথকে রক্ত আর পুঁজ আসতে লাগলো। আর মানুষের ঘর থেকে ও শরীর থেকে অস্বাভাবিক পচা দুর্গন্ধ বেরোতে লাগলো। জীবিত মানুষটা কেমন যেন পচে গলে যেতে লাগলো। খাওয়া, কথা সব বন্ধ হয়ে গেছিল। তবুও লিকুইড খাবার একটু একটু করে ঠোঁটের পাশ দিয়ে টিপে হা করিয়ে রূপসা মানুষকে খাওয়াতো। 14 মে 2018 একটু দইয়ের ঘোল করে নিয়ে এসে রূপসা দেখলো মানুষ চোখ খুলে মুখটা হা করে তাকিয়ে আছে। মুখে একটু অল্প করে দইয়ের ঘোল ঢেলে দিয়ে ওর গালে একটু হালকা চাপ দিয়ে বলল, গিলে নাও, নাহলে বিষম লেগে যাবে। ঘোলটা গড়িয়ে পড়ে গেল। শাড়ির আঁচল দিয়ে পরম যত্নে ওটা মুছে দিয়ে রূপসা আবার একটু ঘোল ঢেলে বলল,
কি গো, খেয়ে নাও। কিন্তু মানুষ খেলো না, আবার গড়িয়ে পড়ে গেল। এবার রূপসার বুকের ওপর কানটা পাতল, না কোনো শব্দ নেই। চলে গেছে মানুষ চিরদিনের জন্য, সেই পৃথিবী ছেড়ে চলে গেছে, এই অভিশপ্ত জীবন ছেড়ে চলে গেছে। আমার লেখা এই ঘটনাটি একটি সত্য ঘটনা অবলম্বনে লেখা গল্প। ভয়ানক কালো জাদু করে পান মেরে একজন সহজ সরল মনের মানুষকে তিলে তিলে দগ্ধে মেরেছিল তার নিজের বোনেরা, শুধুমাত্র সম্পত্তির লোভে আর দাদা বউকে জব্দ করার জন্য। রূপসা নিচে হাতে এদের কোনো শাস্তি দিতে পারেনি ঠিকই, কিন্তু ঈশ্বরের উপরে তার বিশ্বাস আছে একদিন এই পাপীরা নিশ্চয়ই তাদের করা এই জঘন্য অপরাধের শাস্তি পাবেই, ওদের বিচার ঈশ্বর করবেই। তো ভাই, এই ছিল